রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভার এখন উৎসবমুখর। একদিনে ১,০০,০০০ গাছের চারা রোপণের এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছেন সরকারি একজন কর্মকর্তা। তিনি আবু বকর সরকার, সাভার উপজেলা নির্বাহী অফিসার। আগামী ১২ জুলাই যে কর্মসূচির উদ্বোধন করবেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান। ৩৫ ব্যাচের এই কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলবো। দর্শক, আমি আপনাদের সঙ্গে রয়েছি এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। মিস্টার সরকার, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমরা লক্ষ্য করছি যে গত সপ্তাহ ধরেই সাভার একটা উৎসব মুখর, মানে বৃক্ষ লাগানো নিয়ে যে মানুষের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা তৈরি করা যায় সেটা আমরা লক্ষ্য করছি। আপনার মধ্যে হঠাৎ এই ধারণাটা কোথা থেকে এলো, বিশেষ করে ১,০০,০০০ গাছ রোপণের ধারণাটি? সবুজে বাসুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার, এ প্রতিপাদ্যকে ধারণ করে আগামী ১২ই জুলাই সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একদিনে ১,০০,০০০ বৃক্ষরোপণ করা হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা স্যার, উপস্থিত থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার স্যার এবং ঢাকা জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যার। আপনারা জানেন যে সাভার হলো যে আমাদের রাজধানী উপকণ্ঠ থেকে অতি সন্নিকটে, প্রায় ২৪ কিলোমিটার ডিস্টেন্সে হলো যে সাভারটা অবস্থিত। যদিও হলো যে এটি একটি উপজেলা, বাট রাজধানী খুব সন্নিকটে। আপনারা জানেন ইতিমধ্যে হলো যে আমাদের সাভার যে আপনার অবৈধ যে ইটভাটা আছে, ৩২টা ইটভাটার চিমনি আমরা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি। এখানে অবৈধ অনেক সীসা কারখানা, টার পুড়িয়ে তেল উৎপাদনের কারখানা রয়েছে, সেগুলো হলো যে আমরা ঘুরিয়ে দিয়েছি। তো ওগুলো যখন ঘুরিয়ে যে এই কাজগুলো যখন আমরা করতে গিয়েছি, তখন আমাদের কাছে মনে হলো যে সাভারটা যেরকম হলো যে দূষিত হচ্ছে বিভিন্ন আপনার কলকারখানার বর্জ্য দিয়ে, তারপর হলো যে ইট ভাটার বিষাক্ত ধোঁয়া দিয়ে, তো এই সাভারটাকে রক্ষা করা দরকার। এবং আপনারা জানেন যে একটি এরিয়ার একটি 25 ভাগ বনায়ন থাকা দরকার। তা আমার কাছে যেটা মনে হলো, আমাদের যে পরিসংখ্যান, সে 25 ভাগ বনায়ন সাভারে নেই। তো এই সাভারের যদি জলবায়ু পরিবর্তনের সাথে সাথে আমাদের তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে, আমাদের টেম্পারেচার বেড়ে গেছে। সেই কারণে হলো যে আমার মনে হলো যে বৃক্ষই পারে আমাদেরকে হলো যে টেম্পারেচার, যে তাপমাত্রা, সেটা সহনীয় রাখতে, এই পরিবেশকে রক্ষা করতে। তো এই আগামীর সাভার যাতে হলো যে একটি মানুষ যারা আমাদের শিশুরা রয়েছে, যারা সন্তানরা রয়েছে, এবং আমাদের আগামী প্রজন্ম যারা রয়েছে, যারা হলো যে নিঃশ্বাস নিতে পারে, একেবারে ফ্রেশ অক্সিজেন নিতে পারে, সেই কারণে হলো যে আমি একদিনে ১,০০,০০০ বৃক্ষরোপণের পদক্ষেপ গ্রহণ করেছি। আমি আশা করি যে এই পদক্ষেপটা আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাস্তবায়ন করতে পারবো এবং সফল হতে পারবো। সরকারের একটি নীতি রয়েছে জিরো সয়েল, অর্থাৎ কোথাও খালি মাটি থাকবে না, সেটা হলো যে গ্রিন জোন করতে হবে। সে লক্ষ্যেই হলো যে লক্ষ্য উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি সাভারকে হলো যে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। অতীতে অনেকেই এরকম পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার অভাবে ঠিকমতো সেই গাছগুলো আর বেড়ে ওঠে না। এই ক্ষেত্রে আপনার করণীয় কী? এই কারণে হলো যে আমরা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান নিয়েছি আগামী ৩ বছর ব্যাপী। এবছর যেমন হলো ১,০০,০০০, আগামী বছর ১,২০,০০০, তারপর হলো যে ১,৫০,০০০ যারা আমরা রোপণ করব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই প্ল্যানটি নেওয়া হয়েছে। তা আমার হলো যে ১২টা ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, এলজিটির অফিসার রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, এবং হলো যে আমাদের কৃষি কর্মকর্তা যে রয়েছে, ফিল্ড অফিসার রয়েছে অসংখ্য। আমাদের সমাজসেবা, যুব উন্নয়ন, তাদের হলো যে যুব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে। তাদেরকেও হলো যে আমরা এই প্রোগ্রামের সাথে তাদেরকে আমরা অংশগ্রহণের সুযোগ দিয়েছি, ইনভলভ করেছি তাদের মাধ্যমে। এবং হলো যে আমাদের পৌরসভা একটি অংশ, এই যে রোডস অ্যান্ড হাইওয়ের যেটা পৌরসভার ভিতর দিয়ে বয়ে গিয়েছে, পৌরসভার পক্ষ থেকে হলো যে সেটা হলো যে দেখা হবে। এবং প্রতিটা ইউনিয়নে যেসব ইউনিয়নে বৃক্ষগুলো রোপণ করা হবে রাস্তার দুই ধারে, সেগুলো হলো যে ইউনিয়ন পরিষদ থেকে এবং হলো কৃষি অফিসারের মাধ্যমে, আমাদের মাধ্যমে, ইঞ্জিনিয়ার টিমের মাধ্যমে, এবং আমার যে ভলেন্টিয়ার রয়েছে, এই ভলেন্টিয়ারের মাধ্যমে, বিডি ক্লিনের সদস্যদের মাধ্যমে, স্কাউটের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে আমরা এটি হলো যে একটি সামাজিক সচেতনতা তৈরি করে বৃক্ষের যে পরিচর্যা, পানি দেওয়া, সেভাবে হলো যে আমরা এই প্রোগ্রামটা সফল করব ইনশাল্লাহ। আর পাশাপাশি আপনারা জানেন শুধু রাস্তার দুই ধারে নয়, এটা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সহ হাসপাতাল, থানা, দাতব্য চিকিৎসালয়, সব জায়গাতেই কিন্তু আমরা এই চারাগুলো রোপণ করছি। সেগুলো মানুষ ব্যক্তি পর্যায়ে যে ফলজ গাছগুলো দেওয়া হয়েছে, সেগুলো তারা পরিচর্যা করবে। এভাবে আশা করি আমরা বৃক্ষের পরিচর্যা করতে পারবো। এই কর্মসূচির অনুপ্রেরণা আপনি কোথায় পেলেন? একটি গাছ একটি প্রাণ। তাই যদি আমাদের জীবন যদি বাঁচাতে হয়,
এই প্রজন্মকে যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় তাহলে আমাদের বিশুদ্ধ অক্সিজেনের কোনো বিকল্প নেই। তো সেই কারণে আমার মনে হলো যে আমরা যেহেতু সরকার আমাকে একটা দায়িত্বে রেখেছে, আমার এই জায়গা থেকে যদি আমি একটি সবুজ বিপ্লবে অংশগ্রহণ করতে পারি, একটা উদ্যোগ নিতে পারি, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য যদি এতটুকু হলো যে ইনভলভমেন্ট নিজের থাকে, তাহলে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করব। সেই কারণে আমি মনে করি আমাদের ছোট সন্তান, আমার দুটি সন্তান রয়েছে, একটি মেয়ে একটি ছেলে, তা আমাদের সন্তানদেরকে বেড়ে ওঠার জন্য আমরা যদি এখন থেকে উদ্যোগ না দিই, সবুজ বিপ্লব যদি না ঘটাতে পারি, তাহলে আমাদের মনে করি যে পরিবেশের যে বিপর্যয় ঘটছে সেটা যদি অব্যাহত থাকে, তাহলে হলো যে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারবো না। সেই কারণে সেই ধারণা থেকেই কিন্তু আমার এই উদ্যোগটা নেওয়া। আপনি 10 মাস হলো সাভারে যোগদান করেছেন। যখন আপনি প্রথম যোগদান করেছেন তখন তো অনেকগুলো প্রতিষ্ঠানই অনেকটা কাঠামোগতভাবে ভেঙে পড়া। কতটা চ্যালেঞ্জ ছিল সেই মুহূর্তে সাভারকে আবার একটা পুনর্গঠন করা, বিশেষ করে 5 আগস্টের পরে যে অবস্থাটা ছিল? 5 সেপ্টেম্বর আমার অর্ডার হয়েছে এবং 8 সেপ্টেম্বর আমি সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। তখন যে চ্যালেঞ্জটা ছিল, সেই চ্যালেঞ্জটা হলো যে আমরা আস্তে আস্তে উত্তরণ করতে পেরেছি। ওইখানে তো আপনারা জানেন 5 আগস্টের পরে সরকারের যে পরিবর্তনের পরে হলো যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে বিষয়গুলো ছিল, মানুষকে আস্থায় নিয়ে আসা, বিশ্বাস তৈরি করা এবং মানুষের কাছে প্রশাসনের যে সেবাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া। সেই কারণে হলো যে আমরা প্রত্যেককে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা কাজ করেছি কাঁধে কাঁধ মিলে। তো সাভার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে প্রত্যেকটি মানুষ, শ্রেণী পেশার মানুষ, তারা আমাকে সহযোগিতা করেছে এবং বর্তমানে হলো যে সাভার উপজেলা পরিষদ এবং প্রশাসন, যেটাই বলি না কেন, এবং সাভারে যারা জনগণ রয়েছে, মানুষ রয়েছে, তাদেরকে হলো যে যাতে স্বস্তিতে নির্বিঘ্নে মানুষ ঘুমাতে পারে, নির্বিঘ্নে হলো যে চলতে পারে এবং মানুষ যাতে হলো যে নির্বিঘ্নে তার কাজটি করতে পারে এবং কেউ যাতে ক্ষুধা নিয়ে না ঘুমায়, সেই কারণে হলো যে মানুষ যাতে তার পেশাটা ঠিকমতো পালন করতে পারে, সেই কারণে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি সেবক হিসেবে আমাদের কাজ করতে হবে। আমি মনে করি এটা হলো যে কোনো ক্ষমতা না, এটা দায়িত্ব। এটাও দেখেছি যে অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে আপনি সাক্ষাৎ করেছেন। ইদানিং দেখলাম যে বেশ কয়েকজন শহীদের কবরকে স্থায়ী রূপ দেওয়ার জন্য আপনি কাজ করছেন। আহতদের যেই ক্ষতিপূরণ পাবার কথা ছিল, বিশেষ করে তাদের পুনর্বাসনে আপনার কি কি উদ্যোগ রয়েছে, আর শহীদ পরিবারের তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে আপনি কি কাজ করছেন? শহীদ পরিবারের জন্য সরকার ইতিমধ্যে আপনারা জানেন ডাটাবেস তৈরি করেছে, যারা শহীদ এবং আহত রয়েছে, গেজেট প্রকাশ করেছে। সাভারে যারা শহীদ হয়েছেন ইতিমধ্যে হলো যে অনেকে সরকার কর্তৃক তাদের যে হলো যে অনুদানটি বলি, সেটা হলো যে তাদের ফ্যামিলির কাছে যথাযথভাবে পৌঁছে গিয়েছে। যারা এখনই পায়নি তারা অতি শীঘ্রই পেয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি হলো যে শহীদদের কবর বাঁধাইয়ের জন্য যে একটি বিষয়, সেটা সরকারি দায়িত্ব নিয়েছে। তো আমি ইতিমধ্যে হলো যে একটি শহীদের কবর বাঁধাইয়ের জন্য, পাকা করানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে এবং কাজটি চলমান। পর্যায়ক্রমে যে সকল শহীদের কবর সাভারে রয়েছে প্রত্যেকের কবরকে আমরা পাকাকরণ করে দিব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য যা যা করণীয় এবং আমাদের কাছে যতটুকুই থাকবে সবটুকুই হলো যে তাদের জন্য আমরা করবো ইনশাল্লাহ। আপনি ভাওয়ালগড় অর্থাৎ গাজীপুরের সন্তান, আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। শিক্ষা জীবন থেকে কি মানে বিশেষ কর্মকর্তা, বিশেষ করে জনপ্রশাসনে আসার ব্যাপারে স্থির ছিলেন, নাকি আরও কোনো লক্ষ্য ছিল? সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য যদি কিছু করতে পারি, সেটাই ছিল আমার সবসময় লক্ষ্য উদ্দেশ্য। সৃষ্টিকর্তা এবং হলো যে আমার মা বাবার দোয়া, আপনার গুণীজনদের আশীর্বাদ এবং আমার চেষ্টা, সেই কারণে হলো যে আমি হয়তো আমার যে অবস্থান, যেখানে আমি আসতে পেরেছি, সেই কারণে আমার মা বাবার দোয়া রয়েছে, সৃষ্টিকর্তার হলো যে এখানে আশীর্বাদ রয়েছে আমি মনে করি। তো সব কিছু, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সব কিছু মিলে মনে করি যে সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা হলো যে আমি মানুষের জন্য যদি আমি পালন করতে পারি, সেটাই মনে করি যে আমার পরম প্রাপ্তি হবে। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে সাভার উপজেলা পরিষদকে কতটা আপনি দুর্নীতিমুক্ত করতে পেরেছেন এবং জনবান্ধব করতে পেরেছেন? কুরবানি ঈদকে কেন্দ্র করে আমরা অস্থায়ী ভিত্তিতে বেশ কিছু গরু হাটে অনুমোদন দিয়েছি। সেই গরু হাটগুলো আমরা ওপেন টেন্ডারের মাধ্যমে ইজারা দিয়েছি। গত বছরের চেয়ে, যে কোনো বছরের চেয়ে যদি তুলনা করেন, শত গুণ আমাদের রেভিনিউ বেশি হয়েছে এবং ওপেন টেন্ডারের মাধ্যমে যারা হলো যে আগ্রহী যারা ছিল, তারা ওপেন টেন্ডার সাবমিট করেছে এবং হলো সর্বোচ্চ দরদাতাকে আমরা হলো যে সে হাটটি হলো যে অস্থায়ী ভিত্তিতে অনুমোদন দিয়েছি। তো এটা হলো যে আপনারা বলতে পারেন যে উপজেলা প্রশাসনের একটি আমাদের একটি উদ্যোগ এবং হলো যে এখানে জিরো করাপশন
এবং দুর্নীতি যাতে এখানে কোনো প্রতীয়মান না হয় সেই কারণে আমরা স্বচ্ছতার সহিত এই কাজটা করেছি। আপনি গণমাধ্যম কর্মী হিসাবে সাভারের যে কোনো বাসিন্দাকে, সচেতন বাসিন্দাকে যদি জিজ্ঞেস করেন, তারা তাদের স্বস্তির কথা জানিয়েছে এবং এই পদক্ষেপকে তারা সাধুবাদ জানিয়েছে। তো আমি একটি এক্সাম্পলের কথা বললাম, তো এরকম হলো যে অনেক এক্সাম্পল আছে যেগুলো হলো যে আমরা স্বচ্ছতার সাথে, এইখানে হলো যে গভীর নলকূপ যেগুলো রয়েছে, আমরা প্রায় 75টির গভীর নলকূপ এখানে হলো যে আমরা লটারির মাধ্যমে, সরাসরি লটারির মাধ্যমে, সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে, লটারির মাধ্যমে আমরা কিন্তু মানুষকে পৌঁছে দিয়েছি। তো এইখানে হলো যে আমাদের যে স্বচ্ছতা সেখানে হলো যে প্রতীয়মান হয়েছে। আমরা মনে করি প্রতিটা অফিসে আমরা যত ইউনিয়ন পরিষদ রয়েছে, তাই সেগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে, বর্তমানে যে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে, আপনারা জানেন সাভার একটি শিল্পোদ্দিষ্ট এলাকা, ট্রেড লাইসেন্সও নবায়ন হয়, জুলাই থেকে নবায়ন হয়। আমার একটি নির্দেশনা রয়েছে এবং আপনার মাধ্যমে সাভারবাসীকে, বিশেষ করে যারা শিল্পের সাথে জড়িত, শিল্প কারখানার মালিক, তাদের কাছে আমি বলতে চাই, সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফিয়ের বাইরে 1 টাকা কাউকে আপনারা প্রদান করবেন না, ব্যাংক রিসিটের বাইরে কাউকে কোনো টাকা দিবেন না। এবং ওরা যদি দেয়, আমার মোবাইল নাম্বারটা আমি বলে আসি, ওপেন বলে আসি যে আমাকে যদি হলো আপনারা জানান, অবহিত করেন, তার বিরুদ্ধে আমরা যথাযথ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। আমরা সেই পদক্ষেপগুলো নিয়েছি এবং আমরা মনে করি ইতিমধ্যে সাভারকে একটি উন্নয়নের রোল মডেলে যাতে হলো আমরা পৌঁছে দিতে পারি। যে রাস্তাগুলো অবৈধ ছিল, উপজেলা পরিষদ এবং পৌরসভার পক্ষ থেকে সেই রাস্তাগুলো পুনর্নির্মাণ, ড্রেনগুলো মেরামত এবং সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেছি। তা আশা করি শুধু সাভারকে হলো যে আপনার অবকাঠামোগত নয়, আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য, আপনারা জানেন গত এসএসসি পরীক্ষায় আমরা হলো যে জিরো টলারেন্স নীতিতে হলো যে আমরা ছিলাম এবং 7 জন শিক্ষককে তাদের দায়িত্ব অবহেলার কারণে এবং হলো যে অসদাচরণের কারণে তাদেরকে কিন্তু হলো যে তাদের যথাযথ কর্তৃপক্ষ বহিষ্কার করেছে এবং কেন্দ্র সচিবকে দায়িত্ব অবহেলার কারণে তাকে কিন্তু হলো যে সাময়িক বরখাস্ত করা হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের সরকারি অফিস আদালত যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের মনিটরিং জোরদার করা হয়েছে। আপনি তো একাধারে সাভার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে অতীতে ঢাকার যে মহাসড়কের উপরে ময়লার আবর্জনার স্তূপ ফেলে ফেলে ভাগাড় তৈরি করা হয়েছে এবং আমরা যদিও দেখেছি যে আপনি সেখানেই পরবর্তীতে গিয়ে আবর্জনা অপসারণ করেছেন। এই বিষয়ে আপনার স্থায়ী কোনো পদক্ষেপ আছে? আমি 20 থেকে 30 বছরের জন্য এই সাভার পৌরসভা সহ সাভার উপজেলার মানুষজন যাতে ময়লাগুলো একটি স্থানে ফেলতে পারে সেই জন্য পৌরসভার পক্ষ থেকে আমরা একটা ডিপিপি ইতিমধ্যে প্রণয়ন করেছি, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের জন্য আমরা প্রেরণ করব, অতি দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করব। সেটা হলো যে 20 থেকে 30 বছরের জন্য সে ময়লাগুলো যাতে হলো একটি জায়গায় ফেলতে পারে সেই জন্য একটি ডাম্পিং জোন তৈরি করা আমাদের প্ল্যান ছিল, সেটা আমরা ডিপিপি প্রণয়ন করে ফেলেছি। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আমরা দ্রুত সময়ের মধ্যে এটা অনুমোদন নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি ময়লা নিয়ে মানুষের যে একটা ভোগান্তি সেটা, এবং মহাসড়কে 2 ধারে আপনি যেটা বলেছেন একটি সময় ময়লা ফেলে রাখতো, এখনও কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হয়তো রাতের আধারে মানুষজন করে থাকে, কারণ পৌরসভার সুনির্দিষ্ট কোনো জায়গা নেই যে ময়লাগুলো ফেলার জন্য। তা আমি দায়িত্ব নেওয়ার পর মনে হলো যে আমি শুধু এটা যদি দীর্ঘমেয়াদে আমাদের প্ল্যান করতে হয় তাহলে একটি সুনির্দিষ্ট জায়গাকে আমার ঠিক করতে হবে। সে লক্ষ্যেই হলো যে আমি ডিপিপি প্রণয়ন করেছি এবং যদি আমরা এটা আশা করি যে এটা অনুমোদন নিয়ে আসতে পারবো, অনুমোদন নিয়ে আসার পর আমরা কাজ করব। যদি এটা আমরা বাস্তবায়ন গ্রহণ করতে পারি তাহলে এই জিনিসগুলো মানুষের যে ময়লা নিয়ে যে একটা স্থায়ী সমাধান সেটা হলো যে আমরা করতে পারবো। তো সেই ক্ষেত্রে হলো যে আমাদের পরিবেশেরও কিন্তু অনেকটা সমস্যা যেটা ছিল সেটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।